আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, একেবারে আপনার সঙ্গে আহ, বলতে গেলে মধ্যরাতের কাছাকাছি সময় কথা বলছি, খুবই জরুরি প্রয়োজনে। দেশের সামগ্রিক অবস্থা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, এমনকি সেনাপ্রধান পর্যন্ত আজকে তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বলেছেন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। অগণিত মানুষের জমায়েত, শুধু শহীদ মিনার, ঢাকার শহীদ মিনার আর চট্টগ্রামে না, দেশের নানান প্রান্তে মানুষের ঢল। অর্থাৎ তারা এখন এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ চায়, তারা হত্যার বিচার চায়। তারা মনে করে যে এই হত্যার বিচার এই সরকারের পক্ষে সম্ভব না, এবং আমূল পরিবর্তন চাই, বৈষম্য নিরসন করতে চায়, দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্নির্মাণ করতে চায়। এমন একটি দাবি নিয়ে আসছে। ফলে এই দাবিতে যে পরিমাণ মানুষের ঢল, তারপরে আবার কালকে আওয়ামী লীগ আবার একটা জমায়েতের কর্মসূচি দিয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ এখনো এই বোধহয় বা সরকার পালস বুঝতে পারছে না। পরিস্থিতিটা উদ্বেগজনক। আপনাকে কি উদ্বেগটা স্পর্শ করছে না? আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই। উদ্বেগটা স্পর্শ করছে করছে বলেই দু চারটা কথা বলছি, এবং আমাদের কথা হয়তো কিছু আসে যায় না, সেটাও আমি মনে করি যে আসে যায় না। তারপরে আমার কাছে মনে হয় যে আমরা এই আন্দোলন যারা করছে, কিছু কথা বলার মানে হচ্ছে সেই আন্দোলনের পক্ষে বা তাদের পাশে থাকার চেষ্টা করা, এটা হলো উদ্দেশ্য। এখন আমরা তো সবসময় ধরেন সরকারের সমালোচনা করি, নেগেটিভ কথা বলি, অনেক সমালোচনা করছি। এটা আমাদের ভিতরে তো রাগ ক্ষোভ আছে। প্রধানমন্ত্রী তো রক্ত মাংসের মানুষ, তারও কিন্তু রাগ ক্ষোভ আছে। উনি যেমন বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছিলেন, এটা কিন্তু একটা রাগের বহিঃপ্রকাশ বা বিরক্তির বহিঃপ্রকাশ, যেটা সংবিধান পারমিট করে না। তারপরে আপনি যেমন ধরেন আজকে সেনাবাহিনী বলতেছে যে আমরা জনগণের পাশে থাকবো যে কোনো পরিস্থিতিতে, কয়েকদিন আগে বলছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। একটা সেনাবাহিনী কিন্তু ইনফ্যাক্ট সেনাবাহিনীর টার্মটাই কিন্তু বহির্বিশ্বের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা যখন বাইরের কারো দ্বারা আক্রান্ত হব তখনই সেনাবাহিনী। এছাড়া যেটা থাকবেন সেটা হয়তো একটু সিভিল গভর্নমেন্ট অথবা বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে। কিন্তু সেই হিসাবে এখানে এই পরিস্থিতি আসার মানে হচ্ছে এখন আন্দোলনটা যে জায়গায় গেছে, এই জায়গা থেকে এই আন্দোলন দমন করতে গেলে একটাই হয়, সেটা শুধু মানুষ মারা, আর কোনো রাস্তা নাই। যেমন প্রধানমন্ত্রী 2-3 দিন আগে গতকালকে বোধহয় বলছেন যে গণভবন খোলা রেখেছেন, সমন্বয়কারীরা আসবে, তাদের জন্য খোলা, প্রয়োজনে তাদের বাবা মা নিয়ে আসতে পারে। এখন সমন্বয়কারী কারা? ছাত্র। এখন ছাত্র কয়জন সমন্বয়কারীর সাথে? এখন হাজার হাজার লাখ লাখ ছাত্র নামছে। এখন এই লাখ লাখ ছাত্র যদি 1 লাখ ছাত্র না, বেশি না, মাত্র 20,000 ছাত্রই যদি বলে যে আমরা আমাদের বাবা মা সহ 60,000 হবো, বাবা মা সহ, এই 60,000 লোককে কি উনি গণভবনে যাইতে দিবেন? দিবেন না। আসলে উনি সমাধান করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয়, কোনো সন্দেহ নাই। কারণ যে ক্রাইসিসে পড়ে এতদিন হয়তো ওনার ভিতরে একটা বদ্ধমূল ধারণা ছিল, যে স্টাইলে চলে আসছে, যে এখন তো সেই জিনিসটা খাচ্ছে না কোনো কারণে। একই রীতিতে তো 16 বছর দমাই আসছে, এখানে ভিন্ন কিছু হয় নাই। এখন স্কুলিং এর মতো হয়ে গেল কেন? এই যে ছাত্রদেরকে বুঝতে না পারাটা, তাদের মানসিকতাটা বুঝতে না পারাটা। একটা ছাত্রের বয়স কত? আমরা যত বাড়াই ধরি ছাত্রের বয়স, এখানে 22, 23, 24, 25, 26, আরো বাড়াইলাম 30। আর মাননীয় প্রধানমন্ত্রীর বয়স 80 কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীদের মেধা, ব্রেইন, ওই বাচ্চার ব্রেইন কি এক? এই বাচ্চাকে বুঝতে হলে তো বাচ্চার জায়গাটায় নেমে আসতে হবে। আমরা কি সেটা পেরেছি নামতে? পারি নাই। আমরা কি করলাম? আমরা পুলিশ নামাইলাম, আর্মি নামাইলাম। যেমন ধরেন 14 দলের সাথে বৈঠক করছে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে। এটা হয়তো এই রাজনৈতিক ক্রাইসিস মনে করেনি বসছেন, ভালো কথা, উদ্যোগ ভালো। কিন্তু এই 14 দল কারা? ওই আওয়ামী লীগ বাদে আরো 13টা দল। এই 13টা দল আর ওনারটা মিলিত একটা দল, এবং সেই 14 দলের নেতা তো উনি। তাহলে এখান থেকে বাড়তে কি আসবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন? পুলিশের চিফ বলেন, র্যাবের চিফ বলেন, আর্মি চিফ বলেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ হচ্ছে টাইম টু টাইম। কিন্তু যোগাযোগটা হওয়া উচিত ছিল পলিটিশিয়ানদের সাথে। উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব। সেক্ষেত্রে আলোচনা করার উচিত কার
সাথে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে। সর্বদলীয় রাজনৈতিক বৈঠক থাকা উচিত ছিল, কেননা সবাই মনে করে যে নির্বাচন হলে বিরোধী পক্ষ জিততে পারতো, তাহলে সবাইকে না নিয়ে আলোচনা করে নিজেরা আলোচনা করে ডিসিশন নিচ্ছে কেন? আমি তো সে জায়গাটাই বলছি যে আপনি যদি সব দলকে ডাকতেন, আপনারাই তো বলতেছেন আন্দোলনে এখন সব দল আছে, আন্দোলনের সব দল আছে, জামাত আছে, বিএনপি আছে, মাহমুদুর রহমান মান্নারা আছে, XYZ যারা ছোটখাটো দল আছে সবই আছে আন্দোলনে। তাহলে তো আপনার বেছে বেছে অন্তত 20-50টা লোকের সাথে মিটিং করা যেতে পারে। এখানে আমি পুলিশের সাথে মিটিং করার প্রয়োজন নাই, এখানে আমার আর্মির সাথে মিটিং করার প্রয়োজন নাই। আমি তো আজকে আর্মি মাঠে নামুক, পুলিশ মাঠে নামুক, আমি নিশ্চিত করে বলতে পারি কেউ রক্তপাত চায় না। এখন চাকরি করে সেজন্য হয়তো পালন করতে গিয়ে অনেক কিছু হতে পারে। তার বিরুদ্ধে আমরা যেমন প্রধানমন্ত্রী যেমন বলেন, অনেক আছে উস্কানি দেয় যে এই আন্দোলন চাঙ্গা করার জন্য, একইভাবে কিন্তু কিছু উস্কানি লোক আছে আপনার বাহিনীর মধ্যে যারা অনেক সময় ভালো লাগে কিছু একটা ঘটাইতে। এই আপনি আন্দোলনের মাঠে অস্ত্র নিয়ে গিয়ে যাই ঘটাবেন না কেন, সেটা কিন্তু রক্তপাতের সহায়ক হয়। সুতরাং আমি মনে করি প্রধানমন্ত্রী আজকে যেমন সমন্বয়কদের ডাকছেন, এই ডাকাটা অনেক আগে ডাকা উচিত ছিল। এবং আমি সবচেয়ে বেশি ব্লেম দিব দুইজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর। একজন হলো আনিসুল হক সাহেব আইনমন্ত্রী, আরেকজন হলো তার অ্যাটর্নি জেনারেল। আমার কাছে জাস্ট আইনের বিষয়ে তাদেরকে ডাকার মনে হয়, কারণ হাইকোর্টের জাজমেন্টের পরেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার করে ফেলতে পারতেন। সেখান থেকে কি বুদ্ধি দিয়ে কেন এখানে নিয়ে আসলো? এখন দেখেন একটা কথা আছে, কিল তোর দৌড় আমার। আজকে দেখেন কিল তোর দৌড় আমার, সমস্ত লোড কিন্তু প্রধানমন্ত্রীর উপরে, আর কিন্তু কারোর উপরে কোনো লোড নাই। ওবায়দুল কাদের সাহেব কি চিন্তা করতেছেন? যা মন চায় তাই বলতেছেন। শামীম ওসমান সাহেব খেলা হবে বলে দেশ ছেড়ে চলে গেলেন, এখন হয়তো বিদেশে বসে ওভারসিজ খেলবেন। মানে এই কথাগুলো ছিল আনকালচার এবং একটা অরাজনৈতিক ব্যক্তি যেটা হয়, মাস্তান টাইপের লোককে লালন পালন করলে যেটা হয়। তো প্রধানমন্ত্রীকে আমি আবারও এখন এই ক্রান্তিক লগ্নে রিকোয়েস্ট করব, আমার ছোট মানুষ আমি, আপনার কাছে আল্লাহর দয়া, আপনারও বয়স হয়েছে এবং আপনি এই 5 বছর যদি জানো এরপরে আপনার ইলেকশন করতেও পারবেন না, বয়স পারমিট করে না, বডি পারমিট করে না, কারণ সবকিছু শেষ আছে। আর মানুষ যখন টানা ক্ষমতায় 15-16 বছর থাকে, একটা এনার্কিজম তার ভিতরে আসতেই পারে। আর মানুষ মাত্র লোভমোহ আছে, আপনি লোভমোহের উদাহরণ। সুতরাং আপনার থাকতে ইচ্ছে করতে পারেই পাওয়ারে, এটা আমি কি খুব দোষের মনে করি তা না। আমারও তো মনে হয় যে আমার যদি কালকে নিয়ে মন্ত্রী বানাইতো আমার কাছে ভালো লাগতো, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আল্লাহ পাক তো আপনাকে দিছে সুযোগ, 16টা বছর চালাইছেন। আপনার তো এখন চিন্তা ভাবনা করা উচিত যে আজকে শাহবাগ মোড়ে যে ছাত্রগুলা দাঁড়ায় আছে, ছাত্রছাত্রী মা বাবা, শাহবাগ মোড়, হাইওয়েতে, এলিফ্যান্ট রোড, শহীদ মিনার, মিরপুর 10 নম্বর, আবার দেখলাম ইয়েরা বেরোয় আসছে, রিটায়ার্ড আর্মি অফিসারের বউ, স্ত্রী, পুত্র, কন্যা সব বেরোয় আসছেন। আচ্ছা, শান্তিপূর্ণ অবস্থানে যদি আপনি ধরেন, এই লোকগুলো চুপচাপ বসে থাকে আর আপনি গণভবনে বসে থাকলেন সব অচল, আপনি কতক্ষণ এভাবে চলতে পারবেন? আমি রিকোয়েস্ট করব, আপনি এখনো সর্বদলীয়, আপনি সব দলের ইয়ের সাথে বোঝেন, প্রয়োজনে আপনি আলোচনা করে দেখেন। যদি আপনার খুব পিসফুলি সরে গেলে রাষ্ট্র ভালো থাকে, দেশ ভালো থাকে, আপনি কেন করবেন না মাননীয় প্রধানমন্ত্রী? আপনি তো দেশের মঙ্গল চান, জনগণের মঙ্গল চান, আপনি এটা করেন। আমার কাছে আমি আপনার সাথে রাগান্বিত কথা বলছি। আমি একটু ইন্টারাপ্ট করি। দেখেন, আপনি এই আন্দোলন শুরুতেই আপনি তাদের সাথে আলোচনা না করে আপনি বলছেন যে জামাত বিএনপির এখানে ইন্ধন আছে, এদের ভূত আছে এখানে, এটা আপনি আবিষ্কার করা শুরু করলেন। ওকে, ঠিক আছে, জামাত বিএনপি যদি ইনভলভ থাকে আর এটা যদি সত্যি সত্যি সংকট, এটা তো বোঝাই যাচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনে মানুষ সাড়া দিচ্ছে এবং তারা কলাপস করে ফেলছে, এত মানুষ মারা গেছে। তারপরেও কি আপনি এদেরকে না ডেকে আপনি কি করলেন? বহুজনকে গ্রেপ্তার করে পাঠিয়ে দিলেন। আচ্ছা, তারপরেও তো বাইরে কিছু বিএনপি অন্যান্য দলের নেতারা আছে, বাম রাজনৈতিক দল আছে, আপনি ডাকছেন না কেন? কথা বলতে সমস্যাটা? আমি তো সেটাই বলছি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে মুক্তিযোদ্ধারা মাঠে নামছে, আপনি ভাবেন, জিনিসটা ভাবেন, মুক্তিযোদ্ধারা মাঠে নামছে, কার বিরুদ্ধে নামলো? মুক্তিযোদ্ধারা মাঠে নামা মানে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনা, তাদের বিরুদ্ধে তারা মাঠে নামছে। কারণ আন্দোলনের সমর্থন করাই মানে তাদের বিরুদ্ধে। এটা বেদনাদায়ক,
আমি যতই রাগ হই না কেন, আমার রাগে কিছু আসে যায় না। আমি ক্ষোভ নিয়ে, আমি টকশো করি অনেক টিভিতে, ক্ষোভ টোভ নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী দূর থেকে আপনাকে উপদেশ দিতে চাই যে আপনি এখনো সমাধান করতে পারেন। আপনি শুধু ভাববেন এইটাই যে আপনি একটা সুন্দর পথ সমাধান বের করেন, এবং আপনি যদি চলে যান, আপনি চলে যেতে পারেন। আল্লাহ পাক আপনাকে তো রাখছে অনেকদিন। আপনি তো পাক্কা 20 বছর ক্ষমতার স্বাদ পেয়েছেন, তারপরে পিতৃ হত্যার প্রতিশোধ নিছেন, আপনার ভাই হত্যার প্রতিশোধ নিছেন। মানে একটা মানুষের জীবনে অর্জন আর কত চাই? সবসময় তো একরকম থাকবে না। আমি কিছু নাই, আমিও কিন্তু আজকে যে কথাগুলো বলতেছি 5 বছর ধরে বলতে পারবো না। আমার কাছে মনে হয় আপনি মানবিক কারণে পুরো দেশের জাতির দিকে তাকাইয়া, এই পুত্র কন্যা যারা মারা যাচ্ছে, তারা তাদের মায়ের বুকটা কেমন, আমি এক মায়ের কান্না শুনলাম। মা বলছে আপনি আপনার বাবা মা হারাইছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আপনি আপনার মা বাবা হারাইছেন, কিন্তু সন্তান হারানোর বেদনা কিন্তু মা বাবা হারানোর চেয়ে বেশি। মানে যিনি সন্তানটা হারান, যেমন বঙ্গবন্ধুর জন্য কিন্তু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ওয়াইফ স্ত্রী ফজিলাতুন্নেসা, এই দুইজনের জন্য শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল হারানোর ব্যথাটা কিন্তু অনেক বেশি তাদের, শেখ রাসেল, শেখ কামালের বাপ মা হারানোর চেয়ে। এই কথাটা বলছে, কারণ মা বাবার কাঁধে সন্তানের লাশ, কিছু না। তো এগুলাকে আপনি বিবেচনায় নেন। আপনি দরকার হলে যদি মনে করেন কাউকে দায়িত্ব দিবেন, একটা পিসফুল একটা পরিবেশ তৈরি করে আপনি যান, আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা চাই, আপনিও রক্তপাত চান না, আমরাও চাই না, কেউ চায় না। আর আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের সন্তানকে হত্যা করবে, স্বাধীন দেশের সন্তানদের হত্যা করবে। যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে আপনি বলতেছেন, সেই স্বাধীন দেশে সেই সন্তানের বুকে গুলি চালায় কারা? কারা চালায়? একটা স্বাধীন দেশ, যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে, সেই দেশে যখন লোক হত্যা করা হয়, তাহলে ইতিহাস কি বলবে? ইতিহাস কি বলবে? যে দেশটা স্বাধীন করছে, সেই দেশে স্বাধীন দেশের নাগরিকরে বঙ্গবন্ধু স্বাধীন করেছে, তার কন্যা দাবি করছে তার পিতা স্বাধীন করছে, সেই লোকগুলোর বুকে গুলি মারেন। প্লিজ একটু বিবেকটাকে কাজে লাগান। আমার কাছে মনে হয় আজকে ভালো চিন্তা করার সময়। আজকের সর্বশেষ যে অবস্থাটা দেখা যাচ্ছে যে পরিস্থিতি এমনই জটিল যে সেনা প্রধানও আজকে তার কর্মকর্তাদের সঙ্গে মিটিং করছে জুমে এবং সরাসরি, এবং সেখানে একটা কথা বলছে, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। এই জনগণের পাশে থাকা, এই কথাটা সেনাপ্রধান বলছে। এই কথাটা তো প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমি জনগণ, যেহেতু তারা দল মত, তার তো নানান এজেন্সি আছে, তার তো বোঝা উচিত যে এটা আওয়ামী লীগ বিএনপি জামাতের সমাবেশ না, এটা সর্বস্তরের মানুষের সমাবেশ। তো সুতরাং তিনিও তো জনতার পাশে থাকতে পারতেন। আজকে সেনাপ্রধান যিনি কথাটা বলছেন, আমি তো সেটাই বলতেছি, বরং আজকে নিরাপত্তার নামে আর্মি পুলিশ সবাই